বিপি অনলাইন একাডেমি 99 সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর নুন কবিতার বিষয়বস্তু নিয়ে। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দাও, পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো কি বলছে। ফার্স্ট, নুন কবিতাটি কার লেখা তোমরা জানো, জয় গোস্বামীর লেখা। আমরা কি করবো, একটুখানি কবি পরিচিতি দেখে নেব। কি বলছে না, কবির জন্ম 1954 খ্রিস্টাব্দে। জয় গোস্বামীর জন্ম। পিতার নাম ধীরানন্দ গোস্বামী, একজন রাজনৈতিক কর্মী ছিলেন। ইনি মধু ঘোষাল নামে বেশি পরিচিত ছিলেন। আর মাতা ছিলেন সবিতা গোস্বামী, রানাঘাটের লাল গোপাল স্কুলের প্রধান শিক্ষিকা। দেখো বেশি কিছু দিলাম না, কবি পরিচিতির মধ্যে অল্প কিছু দিলাম। তোমরা কি করবে, তোমাদের দেখবে এই নুন কবিতার নিচেই দেখবে লেখক পরিচিতি আছে, সেখান থেকে একটু বেশি করে পড়ে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে ওনার আরো কিছু যে লেখা আছে, কবিতা আছে, সেগুলোর নামও কিন্তু তোমরা পড়ে রাখবে, তাহলে তোমাদেরই পরবর্তী সময়ে কাজে দেবে। কবি বৈশিষ্ট্য কি বলছে, 1 নম্বর কি বলছে, আধুনিক সময় সচেতন, রোমান্টিক ও বাস্তববাদী। তোমরা জানো জয় গোস্বামী একজন আধুনিক যুগের সময় সচেতন, রোমান্টিক ও বাস্তববাদী কবি। 2 কি বলছে, চিত্রকল্প, উপমা ও শব্দ ব্যবহারে বিশিষ্টতা। তিনি চিত্রকল্প, উপমা, শব্দ ব্যবহারের মধ্যে যথেষ্ট বিশিষ্টতা দান করেছেন। 3 কি বলছে, কবিতায় অতিবাস্তবতা ও পরাবাস্তবতার উপস্থাপন ঘটিয়েছে। তিনি কিন্তু বাস্তবের সঙ্গে কিন্তু একেবারেই হারিয়ে যায়নি, তিনি বাস্তবটাকে মেনে নিয়ে বাস্তবটাকে তিনি সামনে থেকে দেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি কবিতা কিন্তু লিখেছেন। এরপরে কি বলছে, উৎস। নুন কবিতার উৎস কি বলছে, নুন কবিতাটি ভুতুম ভগবান 1988 খ্রিস্টাব্দে ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরে এটিকে কি করা হয় না, শ্রেষ্ঠ কবিতা 2008 মার্চ, মানে শ্রেষ্ঠ কবিতা সংকলনে এটাকে স্থান দেওয়া হয় এই নুন কবিতাটি। প্রেক্ষাপট কি বলছে, কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে। বলছে দেখো, ভুতুম ভগবান কাব্যের প্রকাশকাল 1988 খ্রিস্টাব্দ। সেই সময় কি হয় না, কবি রানাঘাট, শান্তিপুর ও কৃষ্ণনগরে ছিলেন এবং সেখানে থাকাকালীনই কিন্তু এই কবিতাগুলি লিখেছিলেন। অর্থাৎ ভুতুম ভগবান কাব্যের যে কবিতাগুলি আছে সেগুলো লিখেছিলেন। এই কাব্যের প্রতিটা কবিতায় কিন্তু প্রাত্যহিক খেটে খাওয়া মানুষের জীবনযাপনের জলচ্ছবি চিত্রিত হয়েছে। নুন কবিতাটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারে কি বলছে দেখো, মোটামুটি আমরা কোন প্রেক্ষাপটে লেখা, উৎস, কবি পরিচিতি এবং কবি বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটা ন্যূনতম ধ্যান জ্ঞান এসে গেছে। এবারে আমরা কি করব, লাইন ধরে ধরে আলোচনা করব কবিতার লাইনগুলো। কি বলছে ফার্স্ট চরণ, বলছে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত খাওয়ারে। আমরা দেখবো কি পুরো কবিতা জুড়েই কবি তার কথক শ্রমজীবী মানুষের হয়ে তাদের চাওয়া পাওয়া বেদনাকে তুলে ধরেছে সমাজের কাছে। কি বলছে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কি বলতে চাইছেন কতক, শ্রমজীবী মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা বিশেষ কোনো চাহিদা থাকে না, বা এদের বিশেষ কোনো চাহিদা থাকে না। এরা অল্পতেই খুশি থাকে এবং সেটাকেই জীবনে প্রাপ্তি বলে মেনে নেয়। কেবল বেঁচে থাকার জন্য ন্যূনতম অন্ন, বস্ত্র ও বাসস্থানের চাহিদা মিটলেই এরা সন্তুষ্ট থাকে। সমাজের কাছে আর কোনো দাবি এরা জানায় না। পরের কি বলছে চরণ, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে 2 ভাই মিলে টান দি গঞ্জিকাতে। দেখো এখানে 2 ভাই বলতে কিন্তু দুজন একই মায়ের পেটের দুজন সন্তানের কথা বলা হচ্ছে না, এখানে 2 ভাই বলতে পিতা ও পুত্রের কথা বলা হয়েছে। আর গঞ্জিকা মানে কি না, মাদক দ্রব্য, গাঁজা মানে একটা নেশার জিনিস। কি বলছে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে 2 ভাই মিলে টান দি গঞ্জিকাতে। কি বলছে, বলছে সামান্যতে সন্তুষ্ট এই মানুষেরা জীবনের দৈনিক, মানসিক ও সাংসারিক নানা সমস্যার মধ্যে তারা দিন কাটায়। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে এরা কি করে না, নেশার প্রতি আসক্ত হয়, বাজার থেকে সস্তায় গাঁজা কিনে আনে এবং তা খেয়ে এই শ্রমজীবী মানুষেরা সাময়িকভাবে শান্তি লাভ করে, বা এই গাঁজা খেয়ে এরা সাময়িক শান্তি খোঁজার চেষ্টা করে। তারপরে কি বলছে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। দেখো অতি কষ্টে দিন যাপন করতে থাকা এই মানুষেরা মাঝে মাঝে নিজেদের সৌন্দর্য বিলাসিতাকে প্রস্ফুটিত করার জন্য বাজার থেকে কি করে না,
সস্তায় গোলাপ চারা কিনে আনে তাদের নিজেদের ভালো লাগার জন্য, নিজেদেরকে একটু মানসিক শান্তি দেওয়ার জন্য। তারপরে চরণ কি বলছে দেখো, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান্দি গঞ্জিকাতে। দেখো কি বলছে, নিজেদের সৌন্দর্য বিলাসিতাকে প্রকাশ করার প্রয়োজনীয় স্থান ওরা পায় না, কারণ তারা বাজার থেকে গোলাপ চারা কিনে আনে কিন্তু তা রোপণ করার জায়গা তারা পায় না। অলীক কল্পনা জগৎ থেকে যখন বাস্তবে ফিরে আসে তখন আবার নিজেদের সৌন্দর্যকে বিলাসিতাকে বিসর্জন দিয়ে তারা কি করে না গাঁজার প্রতি আসক্ত হয়ে যায়। তারপরে কি বলছে, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। কি বলছে কত, যে চাওয়া পাওয়া ও না পাওয়ার দোটানায় তারা জীবন অতিবাহিত করতে থাকে। তারা বলতে কারণ এই শ্রমজীবী মানুষেরা জীবন অতিবাহিত করতে থাকে। তাই যদি কোনো দিন বা কোনোভাবে তারা নিজেদের খুশি মতো দিন যাপন করতে পারে, তবে এর থেকে অধিক আর কিছুই এরা চায় না সমাজের কাছে, বা আর অধিক কোনো দাবি এদের থাকে না। তারপর কি বলছে, মাঝে মাঝে চলে নাও দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে। দুপুর রাতে বলতে এখানে কিন্তু দুপুরের কথা বোঝাচ্ছে না বা রাত্রিবেলার কথা বোঝাচ্ছে না, দুপুর রাতে বলতে এখানে গভীর রাতে, মাঝ রাতের কথা কিন্তু বলা হয়েছে। কি বলছে, ঠিক যেমন ভাবে এই শ্রমজীবী মানুষেরা দিন কাটায়, মানে খুব কষ্ট করে এরা যে দিনটা কাটায়, কিছু কিছু দিন আছে বা এমন সময় আসে যে সেভাবেও তাদের দিন চলে না। সারাদিন পরিশ্রম করে এরা দুপুর রাতে অর্থাৎ গভীর রাতে যখন বাড়ি ফিরে আসে, এসে যখন খেতে বসে দেখে ঠান্ডা ভাতে সামান্য উপজীব্য নুনটুকু তাদের নেই বা নুনটুকু তাদের জোটে না। তাই সহ্যের সীমা অতিক্রম করে এরা আর নিজেদেরকে আটকে রাখতে পারে না। কি করে দেখো পরে, রাত চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। বলছে এই মানুষগুলো যখন আর মানে একদম যখন আর সহ্যের সীমা অতিক্রম করে ফেলে তখন তারা কি করে না, তার প্রতিক্রিয়া সমাজে বিশৃঙ্খলা একটা সৃষ্টি করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শ্রমজীবী মানুষেরা কি করে না, পরিত্রাণ খোঁজে এর থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই তারা কি করে, সামান্য ঠান্ডা ভাতে নুনের দাবি জানায় তারা, এবং চিৎকার চেঁচামেচি করে সারা পাড়ার লোককে এক জায়গায় করে ফেলে এবং সারা পাড়া মাথায় করে ফেলে। তারপরে কি বলছে দেখো, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। পরক্ষণে কি বলছে, তথাকথিত ভদ্র ও ধনশালী শাসক সম্প্রদায় গর্জে ওঠে। তারা এই বিশৃঙ্খলার কারণ জানতে চায়। শ্রমজীবী মানুষেরা দাবি জানায় যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের শুকনো ভাতে যদি এই লবণের ব্যবস্থাটুকু করে দেওয়া হয় তাহলে আমাদের সমাজের কাছে আর কোনো দাবি থাকবে না, কোনো চাওয়া থাকবে না, কিছু থাকবে না। এই হলো কবিতার বিষয়বস্তু। তার আগে একটা কথা বলে রাখি, দেখো সারা কবিতা জুড়ে কিন্তু আমরা দেখলাম কি শ্রমজীবী মানুষেরা নুন শব্দটি ব্যবহার করেছে, কিন্তু শেষের লাইনে আমরা কি দেখলাম, যে একেবারে কবিতার শেষ লাইনে তারা কিন্তু লবণ শব্দটি ব্যবহার করেছে। কারণ কি, নুন হলো শ্রমজীবী মানুষের ব্যবহার করা শব্দ, আর যেহেতু তারা সারা পাড়ার লোককে এক জায়গায় করে ফেলেছে, সমাজে ভদ্র মানুষেরা ধনশালী শাসক সম্প্রদায়েরা এক জায়গায় হয়ে উঠেছে, তাই এরা কি করলো, এবারে নুন শব্দটিকে ছেড়ে লবণ শব্দটি অর্থাৎ ভদ্র সমাজের ভাষাতে নিজেদের দাবি তুলে ধরলো এই লবণ শব্দটির মাধ্যমে। এই ছিল কবিতার ছোট্ট বিষয়বস্তু। যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে সাথে দেখো নিচে কিছু আমরা শব্দার্থ অড নোটস কিন্তু রেখেছি, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে কোনোটা অসুবিধা হলে, যাতে অসুবিধা না হয়। আর বাদ বাকি শব্দের অর্থগুলো কিংবা মানেগুলো তোমরা বুঝে যাবে, যেগুলো পারবে না সেগুলো দু চারটে দেওয়া আছে। তাই ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরো পরের ভিডিওগুলো আরো সুন্দরভাবে বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো।